হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে আরো একবার স্বাগতম সায়েন্স শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসে। আমি আজকে হাজির হয়েছি রাইট ফর্ম অফ ভার্বের আরো একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে। আমরা গত ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বের শেষ করেছিলাম। আমরা শুরু করেছিলাম রাইট ফর্ম অফ ভার্ব করতে চারটি বিষয় বিবেচনা করতে হয়। সর্বপ্রথম খেয়াল করতে হয় এটার ভয়েসটা কি অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস। এরপরে হচ্ছে টেন্স নির্ণয় করতে হয়, তারপরে সাবজেক্টের নাম্বার পার্সন খেয়াল করতে হয় এবং সবার শেষে হচ্ছে মুড খেয়াল করতে হয়। গত ক্লাসটা আমাদের শেষ হয়েছিল টেন্স নির্ণয় করা নিয়ে, অর্থাৎ একটা সেন্টেন্স দেখা মাত্রই কিভাবে চিনবো এটা প্রেজেন্ট ইনডেফিনিট নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি প্রেজেন্ট পারফেক্ট নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট ইনডেফিনিট টেন্স, সেই ক্লাস পর্যন্ত আমরা গতকাল শেষ করেছিলাম। আজকে আমরা কিছু কনজাংশন রিলেটেড রাইট ফর্ম অফ ভার্ব শিখবো, অর্থাৎ একটা সেন্টেন্সের ভিতরে কিছু কনজাংশন দেওয়া থাকবে, উক্ত কনজাংশনের পূর্বে একটা ক্লজ থাকবে, পরে একটা ক্লজ থাকবে, যে কোনো এক পাশে শূন্যস্থান দেওয়া থাকবে। শূন্যস্থানের বিপরীত পাশের টেন্স দেখে পরবর্তী পাশের বা অন্য অংশের রাইট ফর্ম অফ ভার্ব করতে হবে। আমরা সেই তথ্যগুলো নিয়ে আজকে আমরা পর্যায়ক্রমে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সর্বপ্রথম আমরা একটু স্ক্রিনে যদি লক্ষ্য করি, আমাদের এখানে যে কনজাংশনটা দেওয়া আছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। কোন সেন্টেন্সে যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পূর্বে কি থাকে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবং যদি অ্যাজ ইফ অ্যাজ দো এর পূর্বে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, তাহলে পরবর্তীতে হয়ে যাবে সেটা, পরবর্তী অংশটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। অ্যাজ ইফ বা অ্যাজ দো শব্দের অর্থ হচ্ছে এমন ভাবে বলে বা এমন ভাবে করে যেন, এরকম অর্থ প্রকাশ করে। যেমন সে এমন ভাবে কথা বলে যেন সে পাগল, অথবা সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানে, প্রকৃতপক্ষে কিচ্ছু জানে না, এই জাতীয় অর্থ প্রকাশ করতে, অর্থাৎ আনরিয়েল পাস্ট। পরবর্তী যে পাস্টটা হচ্ছে, এই পাস্টটাকে বলা হয় আনরিয়েল পাস্ট। সত্য ঘটনা নয়, সত্য জিনিস নয়, কিন্তু সত্যের মতো করে উত্থাপন করার চেষ্টা করে, এই জাতীয় অর্থ প্রকাশ করতে কি বসে? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। যেমন আমরা উদাহরণ লক্ষ্য করি, হি টক্স অ্যাজ ইফ হি ড্যাশ নো এভরিথিং। যখন কোন সেন্টেন্সে এরকম কনজাংশন যুক্ত থাকে এবং যে কোনো এক পাশে শূন্যস্থান থাকে, তাহলে আমাকে এটা রাইট ফর্ম অফ ভার্ব করতে হয় বিপরীত পাশের টেন্স নির্ণয় করে। অর্থাৎ অ্যাজ ইফ এর ডান পাশে শূন্যস্থান আছে, তাহলে আমাকে লক্ষ্য করতে হবে বাম পাশে এই টেন্সটা কোন টেন্স। আমরা জানি কোন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকলে সেটা থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম। আর আমরা গত ক্লাসে রাইট ফর্ম ভার্বে শিখেছি ভার্বের শেষে এস বা ইএস মানে থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম থাকলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। উপরে রুলসটা আরো একবার লক্ষ্য করি, অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পূর্বে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, পরবর্তীতে কি হয়? পাস্ট ইনডেফিনিট। সেই জন্য এটা রাইট ফর্ম অফ ভার্ব নো এর জায়গায় কি হয়ে যাচ্ছে? নিউ। হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানে। এই জায়গায় একটু লক্ষণীয়, যদি ব্র্যাকেটের ভিতরে বি ভার্ব থাকে, বি ভার্ব অর্থাৎ ব্র্যাকেটে বি দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কি করব? এখানে আই, উই, ইউ, হি, শি যাই থাকুক না কেন, সকল পার্সনে আমরা কি ব্যবহার করব? ওয়ার। অর্থাৎ যদি এখানে বি থাকতো তাহলে কি বলতাম? হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড। প্রিয় শিক্ষার্থী, অ্যাজ ইফ অ্যাজ দো এর আরো একটা ইম্পর্টেন্ট নোট আছে, সেটা হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পূর্বে যদি পাস্ট ইনডেফিনিট থাকে, তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন she told the matter as though, তাহলে as though এর পূর্বে কি দেওয়া আছে? told, past indefinite tense, ভার্বের past form। সেই জন্য she এর পরে হয়ে গেছে no এর জায়গায় কি হয়ে যাবে? past perfect। আর past perfect tense গঠন করা আমরা টেন্স সেকশনে শিখে এসেছি had প্লাস মূল ভার্বের past participle। সেই জন্য she know everything এর জায়গায় কি হয়ে যাচ্ছে? she had known everything। আমরা চলে যাব পরবর্তী রুলসে। পরবর্তী কনজাংশনটা হচ্ছে সিন্স। কোন সেন্টেন্সে যদি সিন্স থাকে এবং তার পূর্বে যদি প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে কি হয়ে যাচ্ছে? সিন্সের পরে হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। যেমন many years have passed since we dash met। আমরা আগেই বলেছি রাইট ফর্ম ভার্বে কনজাংশন যেখানে থাকবে, যে পাশে শূন্যস্থান থাকবে তার বিপরীত পাশের টেন্স খেয়াল করব আগে। তাহলে সিন্সের পূর্বে কি দেওয়া আছে? হ্যাভ পাস্ট। আমরা জানি হ্যাভ বা হ্যাজ এর পরে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, পরে কি হয়? পাস্ট
ইনডেফিনিট, সেই জন্য এখানে মিটের জায়গায় কি হয়ে গেছে, ভার্বের পাস্ট ফর্ম মেট হয়েছে। সিন্সের আরো একটা রুলস আমরা একটু লক্ষ্য করি, সিন্সের পূর্বে যদি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে পরে হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন সিন্স, ইট ওয়াজ লং সিন্স, লক্ষ্য করে সিন্সের পূর্বে এখানে কি দেওয়া আছে, ওয়াজ, পাস্ট ইনডেফিনিট, সেই জন্য এখানে পরবর্তীতে কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট টেন্স। কি হবে তাহলে, রাইট ফর্ম ভার্ব, ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড সিন হার লাস্ট। তো এইভাবে অপর এই পাশেও কিন্তু শূন্যস্থান থাকতে পারে, যদি এই পাশে শূন্যস্থান থাকে তাহলে আমরা ডান পাশে তখন টেন্সটা খেয়াল করব, অর্থাৎ সিন্সের পরে পাস্ট পারফেক্ট থাকলে পূর্বে পাস্ট ইনডেফিনিট হয়। একইভাবে আরো একটা কনজাংশন আমরা এখন একটু ব্যবহার শিখি। এখানে দেওয়া আছে কি কনজাংশন, বিফোর। বিফোর শব্দের অর্থ হচ্ছে পূর্বে। বিফোর এবং আফটার দুটো কনজাংশন প্রায় একই রকম তথ্য বিধায় আমি দুটো রুলসকে একসাথে বলে যাচ্ছি। বিফোর শব্দের অর্থ কি, পূর্বে, আর আফটার শব্দের অর্থ কি, পরে। বিফোরের পূর্বে এবং আফটারের পরে সবসময় কি হয়, পাস্ট পারফেক্ট হয়, এবং অপর ক্লজটি পাস্ট ইনডেফিনিট হয়। বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, অপর ক্লজটি পাস্ট ইনডেফিনিট। একইভাবে আফটার যদি থাকে কোথায়, আফটারের পূর্বে, এই যে আমরা লক্ষ্য করি এই রুলসটা, আফটারের পরে পাস্ট পারফেক্ট আর পূর্বে হয় পাস্ট ইনডেফিনিট। তো একইভাবে আমরা বিফোর এবং আফটারের রুলসটা কিন্তু কমপ্লিট করে ফেলতে পারি। আমরা উদাহরণ লক্ষ্য করি, দ্য পেশেন্ট ড্যাশ যায় বিফোর দ্য ডক্টর কাম। তাহলে আমরা এখানে বিফোরের পূর্বে কি আনবো, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স গঠন করে আমরা পূর্বের দুটো কনজাংশনে শিখে আসলাম, হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল, সেজন্য ডাইয়ের জায়গায় কি হলো, হ্যাড ডাইড। তাহলে বিফোরের পূর্বে হ্যাড ডাইড পাস্ট পারফেক্ট, তাহলে অপর ক্লজটা কি হবে, পাস্ট ইনডেফিনিট, সেই জন্য কামের পাস্ট ফর্ম কি হয়ে গেছে এখানে, কেম। একই নিয়ম অনুসারে যদি আমরা আফটারের ক্ষেত্রে লক্ষ্য করি, একই নিয়ম অনুসারে উই ড্যাশ রিচ দ্য স্টেশন আফটার দ্য ট্রেন লিভ, তাহলে কি হয়ে যাচ্ছে, আফটারের পরে হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট, লিভের জায়গায় হয়ে যাচ্ছে হ্যাড লেফট, আর পূর্বে মানে অপর ক্লজটা হয়ে যাচ্ছে পাস্ট ইনডেফিনিট, সেই জন্য রিচের জায়গায় কি হয়ে যাচ্ছে, রেস্ট। আমরা মাঝখানে আরো একটা রুলস রেখে এসেছি, সেটাও খুবই সংক্ষেপে আমরা বলে যাচ্ছি। এখানে বিফোর এবং হোয়েন এর একটা নিয়ম, যদি কোনো সেন্টেন্সে বিফোর বা হোয়েন থাকে এবং তার পূর্বে যদি প্রেজেন্ট ইনডেফিনিট বা ফিউচার ইনডেফিনিট থাকে, বিফোর বা হোয়েন এর পূর্বে যদি প্রেজেন্ট ইনডেফিনিট বা ফিউচার ইনডেফিনিট থাকে, তাহলে পরবর্তী ক্লজটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। ঠিক এটা উল্টাটা, যদি বিফোর বা হোয়েন এর পরে ফিউচার পারফেক্ট থাকলে পূর্বে হবে প্রেজেন্ট ইনডেফিনিট বা ফিউচার ইনডেফিনিট। একইভাবে আমরা বলতে পারি, আমরা উদাহরণটা লক্ষ্য করি, উই ড্যাশ ফিনিশ আওয়ার ওয়ার্ক বিফোর দ্য সান সেট। কি বলেছি, বিফোরের পূর্বে বা হোয়েনের পূর্বে যদি প্রেজেন্ট ইনডেফিনিট বা ফিউচার ইনডেফিনিট থাকে পরে হবে ফিউচার পারফেক্ট। ঠিক এর উল্টাটা, যদি বিফোর বা হোয়েনের পূর্বে ফিউচার পারফেক্ট থাকে পরে হবে ফিউচার ইনডেফিনিট। ভাইস ভার্সা শব্দের অর্থই হচ্ছে বিপরীত, অর্থাৎ এই ক্লজটা পূর্বে থাকলে এই ক্লজটা পরে হবে। যেমন লক্ষ্য করি, উই ড্যাশ ফিনিশ আওয়ার ওয়ার্ক বিফোর দ্য সানসেট, বিফোরের পূর্বেই দেওয়া আছে ফিউচার পারফেক্ট, উই উইল হ্যাভ ফিনিশড, সুতরাং স্বাভাবিকভাবেই পরবর্তী অংশটা কি হবে, প্রেজেন্ট ইনডেফিনিট বা ফিউচার ইনডেফিনিট, সেই জন্য কি হবে এখানে, দ্য সান সেটস। একইভাবে শুধু এই অংশটা অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিটটা যদি শুরুতে থাকতো, অর্থাৎ উই ফিনিশ আওয়ার ওয়ার্ক, তারপরে যদি ওয়েন থাকতো, পরবর্তী অংশটা অবশ্যই কি হয়ে যেত, ফিউচার পারফেক্ট হয়ে যেত। এই হচ্ছে আমাদের বিফোর এবং আফটারের গুরুত্বপূর্ণ নিয়মাবলী। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে আসছি আরো একটা কনজাংশন, গুরুত্বপূর্ণ কনজাংশনটার নাম হচ্ছে লেস্ট। লেস্ট এর পরে যদি সাবজেক্ট এবং তারপরে কি বসবে, শুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম হবে। লেস্ট এর পরে কখনোই কি বসে না, নট বসে না, অর্থাৎ নেগেটিভ হয় না। কেন, লেস্ট নিজেই একটা নেগেটিভ অর্থ দেয়, সেই জন্য লেস্ট এর পরে কি বসবে, সাবজেক্ট প্লাস শুড মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম। যেমন ওয়াক ফার্স্ট, তাড়াতাড়ি হাঁটো, লেস্ট শেষে ভয় হয়,
শেষে আবার এই কাজটা করতে না পারো, এরকম অর্থ প্রকাশ করতে লেস্ট বসে মূলত। ওয়াক ফাস্ট লেস্ট, তাহলে ইউ ড্যাশ মিস দ্য বাস আছে, কি বসবে এখানে? ইউ এর পরে শুড মিস দ্য বাস হবে। কেন? আমরা বলেছি লেস্টের পরে সাবজেক্ট হলে তারপরে কি বসে? শুড অথবা মাইট বসে। চলে যাব আমরা পরবর্তী আরো একটা নিয়মে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে আরো একটা কনজাংশনে চলে আসছি, নো সুনার ডট ডট দেন। অর্থাৎ কোন ক্লজ যদি নো সুনার দ্বারা শুরু হয় তাহলে অপর ক্লজটা শুরু হয় সবসময় দেন দ্বারা। কোন ক্লজ নো সুনার, হার্ডলি, স্কার্সলি দ্বারা শুরু হলে অপর ক্লজটা শুরু হয় কি দ্বারা? দেন দ্বারা। আর এই ক্ষেত্রে নিয়মটা হলো নো সুনার যুক্ত ক্লজটা হয় পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টেই ঠিক আমরা একটু তোমাদের সুবিধার জন্য এটা করেছি, সাবজেক্টের পূর্বে হ্যাড, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। একটু ব্যতিক্রম একটা স্ট্রাকচার, অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়া সত্ত্বেও অক্সিলিয়ারি ভার্বটি সাবজেক্টের আগে বসে এই স্ট্রাকচারে। তাহলে নো সুনারের সাথে হ্যাড থাকবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল সহ হ্যাড মানে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে। আর দেনের পরের অংশটুকু থাকবে পাস্ট ইনডেফিনিট। উদাহরণ, নো সুনার হ্যাড দ্য thief dash see the police then he dash run away। আমরা উপরে স্ট্রাকচার দেখে বুঝতে পারলাম নো সুনার হ্যাড এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, সেজন্য রাইট ফর্ম ভার্ব সি এর জায়গায় হয়েছে সিন। আর দেন এর পরে পাস্ট ইনডিফিনিট হবে, সেজন্য রান এর জায়গায় কি হয়ে গেল? ran। সে চোরটি পুলিশকে দেখা মাত্রই দৌড়ে পালালো। যেই মাত্র চোর পুলিশকে দেখলো তাৎক্ষণিকভাবে সে দৌড়ে পালালো, এরকম অর্থ প্রকাশ করতে মূলত এই স্ট্রাকচারটি ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা রাইট ফর্ম ভার্বের ধারাবাহিকভাবে আলোচনা চলছিল। প্রথম ক্লাসে আমাদের আলোচনা হচ্ছিল রাইট ফর্ম ভার্ব কিভাবে করতে হবে এবং টেন্স রিলেটেড এবং ভয়েস রিলেটেড তথ্যগুলো ছিল। আজকে আমরা আলোচনা করলাম কনজাংশন, অর্থাৎ সেন্টেন্সের মাঝখানে অথবা শুরুতে একটা কনজাংশন থাকলে, একটা ক্লজে কন্টেন্স থাকলে অপর ক্লজ কন্টেন্স হবে, সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তী কোনো একটা ক্লাসে আরো একবারের পরবর্তী আলোচনা নিয়ে হাজির হব। টিল দেন স্টে সেফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।